বিপ হয়ে যায়। তার দল কি জুলাই সনদের বিরোধী? তার দল তো লাফাইতে লাফাইতে গিয়ে জুলাই সনদে সাইন করে এসেছে। গণভোট তো হবে জুলাই সনদের উপরে, মানে সে যেইটাই সাইন করে এসছে তার উপরে গণভোট হবে। এরা দেখেন দেশ চালানোর খায়েশ করে। আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে, তারপরে ধরেন গণভোট হয়েছে এবং জুলাই সনদ বিরোধীরা মানে বিএনপি আর আওয়ামী লীগও তো জুলাই সনদের বিরোধী, তারা না ভোট দিছে, ফলে গণভোটে না জিতে গেছে। তাইলে রক্তে লেখা জুলাই সনদের পরিণতি কি হবে? আমি কই না যে বিএনপি বড়, তাই তার নিজেই নিজে মারে। বিএনপি যখন না ভোটের ক্যাম্পেইন করবে তখন নিজের নিজেই কেমনে মারবে সেটা বুঝে নিতেছে। আসেন আগে একটা বিষয় একটু খোলাসা করে নি। আমার তো শত্রুর অভাব নাই, শত্রুরা বেশিরভাগই মূর্খ সোদা। তাই মূর্খ সোদারা এসে বলবে জুলাই সনদকে ফালতু কইছে এই পিনাকি কয়দিন আগেই, আজ জুলাই সনদ প্রেমে গদ হইছে। আমি এখনো মনে করি জুলাই সনদ ফালতু। এইটা আমরা বিপ্লবের পরে যে রাষ্ট্র তৈরি করতে চাইছিলাম, অন্তত আমি চাইছিলাম, সেটা করতে পারবে না। কিন্তু একটা দেশের সব রাজনৈতিক দল আলাপ আলোচনা করে এটা পর্যন্ত আগাইছে, সেটা একটা মূল্য আছে না? আমি চিটাগাং যাইতে চাই, গাড়ি চড়িছি, গাড়ি এসে কুমিল্লাত নষ্ট হয়ে গেল, তা আমি কি যাইতে পারি? চিটাগাঙে পারি নাই। গাড়িটা কি ফালতু? ফালতু। কুমিল্লা পর্যন্ত আসছি, সত্য আসছি, এটা কি ফেলাই দিতে দিয়ে ঢাকার দিকে রওনা দিব, নাকি চান্সে থাকবো অন্য গাড়ি চেয়ে চিটাগাঙের দিকে যাবো? চিটাগাঙের দিকে যাবো তো। বোঝা গেছে জুলাই সনদ হ্যাঁ ভোট পাইলে ভালো, রাজনৈতিক দলের সমঝোতা জনগণ মাইনে নিছে, এটা বোঝা যাবে। আর যদি না ভোট পায় তাইলে জনগণের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক দল ধারণ করতে পারেনি, এটাই বোঝা যাবে। বিষয়টা একটু জটিল মনে হইতেছে, আমরা একটু গভীরে গিয়ে আলাপ করব। আসেন আল্লাহর নামে শুরু করি। অনেক এখন কইতেছে গণভোটে না জয়ী হইলে আমরা কি 2024-এর 5ই আগস্টের আগে ফিরে যাব? না, যাব না। কেন যাব না সেটা বুঝতে হইলে একটা গভীর দার্শনিক আলাপে প্রবেশ করতে হবে। আবার ডরেন না, চালচালায় বুঝা যাবেন। এই বিষয়গুলো বোঝা দরকার আছে সবার। এটা না বুঝলে রাজনৈতিক দলগুলো সবসময় মাথায় কাঁঠাল ভেঙে খাবে আর ধুনফুন বুঝাবে, ওরা নিজেরাই বুঝে না। তো ইতিহাসকে, রাজনীতিকে, ঘটনাকে ব্যাখ্যা করতে শিখবেন, তাইলে মজা লাগবে। এরপরে কখনো পিনাকির ভিডিও যদি নাও আসে তাইলে নিজে নিজে পথ চিনে নিতে পারবেন। এটাতেই বুঝবেন কেন হাসিনা বা আওয়ামী লীগের প্রত্যাবর্তন আর সম্ভব না। এই দার্শনিক আলোচনায় বুঝবেন কেন বাংলাদেশ আর কখনো পাকিস্তান হবে না, এটাও বুঝবেন। কেন বাংলাদেশকে আর কখনো পদানত করতে পারবে না ইন্ডিয়া, এটাও বুঝবেন। আসেন এই আলাপে ঢুকি। 2024 বলেন, 1971 বলেন, বা ফরাসি বিপ্লব বলেন, এগুলো বুঝতে হলে আমাদের একজন ফরাসি দার্শনিক আলাবাদিউরের শরণাপন্ন হইতে হবে, নাইলে আমরা কখনো 2024 বুঝবো না। আর সারাক্ষণ আতঙ্কে থাকবো এই হাসিনা বোধহয় চট করে ঢুকে গেল, আবার ফেসিবাদ ফিরে আসলো নাকি। উনি জন্ম নিয়েছিলেন 1937 সালে, আমার চাইতে 30 বছরের বড় একজন ফরাসি দার্শনিক, সাহিত্যিক, নাট্যকার, রাজনৈতিক চিন্তাবিদ, একসাথে মেলা কিছু, একই অঙ্গে অনেক রূপ। আলাবাদিও জনগণের জীবনের সেই মুহূর্তগুলোকে বুঝতে চান, বোঝাইতে চান যেখানে পুরনো নিয়ম ভেঙে পড়ে এবং নতুন সত্য জন্ম নেয়, আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক। তিনি মনে করেন সত্য নির্দিষ্ট ঘটনার মাধ্যমে প্রকাশিত হয় এবং মানুষ সেই সত্যর মাধ্যমে নতুন পরিচয় তৈরি করে। তার মূল দার্শনিক অবদানগুলোর মধ্যে একটা হইতেছে ইভেন্ট থিওরি। এরই ওনার সবচেয়ে বড় অবদান। তিনি বলেন যে সমাজ সাধারণত স্থিতিশীল অবস্থায় থাকে, এটাতে উনি বলছেন বিইং। হাসিনার আমলে যখন সবাই মনে করতেছিল আর কিছু হবে না, হাসিনা না মরা পর্যন্ত ক্ষমতায় থাকবে, সেইটা হইতেছে বিইং। কিন্তু হঠাৎ কিছু মুহূর্ত আসে যখন আগে সব নিয়ম ভেঙে যায়, এটাকে বলেন উনি ইভেন্ট, এবং নতুন সত্য তৈরি হয়। আর যারা সেই সত্যকে ধারণ করে তারা হয়ে ওঠে সাবজেক্ট। চারটা ধারণা: বিইং, ইভেন্ট, ট্রুথ, সাবজেক্ট। এটাই উনার দর্শনের কেন্দ্র। কঠিন লাগতেছে? লাগারই কথা, আমারও কঠিন লাগেছিল, বুঝতে মেলা সময় গেছে। আচ্ছা, আরো একটু বুঝাই বলতেছি। হ্যাঁ, বিইং বা অস্তিত্ব বা স্থিতাবস্থা, এটা বলতে বোঝায় যে যে অবস্থায় সবকিছু চলতে থাকে সেখানে নিয়ম, অভ্যাস, রীতি, ক্ষমতা সব স্থির হয়ে থাকে, সেখানে সত্য প্রকাশ পায় না, সেখানে মানুষ নিজেদের গভীর সম্ভাবনাকে চেনে না। আমরা কি করতে পারি, আমাদের পক্ষে কি করা সম্ভব, মানুষ বুঝতে পারে না। যেমন হাসিনার শাসন যে টিকবে না, এটা অনেকে বুঝতে পারে নাই। এটি স্থিতাবস্থা। এটা যারা দেখতে পারে, যারা বলে হাসিনা টিকবে না, তারা তাদেরকে উপহাস করছে। এইটাকে স্বাভাবিক চলমান অবস্থা বলে, যেখানে পৃথিবী যেমন আছে তেমনই থাকবে। এই অবস্থায় মানুষ এবং সমাজ নিজেদের সীমাবদ্ধতা আর শক্তি নিয়ে সচেতন না, তার মধ্যে পরিবর্তনের কোনো আকাঙ্ক্ষা জাগে না, শুধু চলিচ্ছে চলিচ্ছে আর চলিচ্ছে। তার মানে বিইং হইতেছে স্থির, অভ্যস্ত, নিয়ম মাফিক অস্তিত্ব।
এখন অনেকে কয় না যে পিনাকি দেশটাকে অস্থিতিশীল রাখতে চায়। এরা হইতেছে সেই স্থিতাবস্থার ফুট সোলজার, যারা চায় বাংলাদেশ আগে যেমন ছিল সেরকমই থাকুক। 2 নম্বরে হইতেছে ইভেন্ট বা বিচ্ছেদ মুহূর্ত। ইভেন্ট হইল যেই মুহূর্ত স্বাভাবিক অবস্থার ভিত ফাটায় চুরমার কইরা দেয়। এই বিং বা স্বাভাবিক অবস্থা, স্থিতাবস্থা, এটার ভিত একেবারে চুরমার কইরা দেয়, ওইটাকে ভেঙে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। যার আগমনটা আগের নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না, যা হঠাৎ সত্যের আবির্ভাব ঘটায়। তাই ইভেন্ট আসলে একটা বিচ্ছেদ, এটাকে উনি বলছেন রাপসার, ভেঙে পড়ে, যেখানে পৃথিবী আগের মতো থাকে না, বাংলাদেশও আগের মতো নাই 2024-এর অগাস্ট বিপ্লবের পরে। এই ইভেন্টে হঠাৎ সত্যের উদ্ভব ঘটায়, পুরানো নিয়ম থেকে বিচ্ছেদ ঘটায়। 2024 সেই ইভেন্ট, সেই রাপসার, সময়ের গর্ভ থেকে চিৎকার করে রক্তস্নাত হয়ে জন্ম নেওয়া নতুন সময়। এরপরে আসে ট্রুথ। এই ট্রুথ মানে সত্য না, এই ট্রুথ হইল ইভেন্ট থেকে জন্ম নেওয়া এক নতুন সম্ভাবনা, এক নতুন নীতি, এক নতুন দিশা, যা সেই স্থিতাবস্থার পুরনো নিয়মকে চ্যালেঞ্জ করে, যা ধীরে ধীরে বাস্তবতাকে পরিবর্তন করতে পারে। তার মানে ট্রুথ একটা পথ, যা ইভেন্টের ভিতর থেকে উঠে আসে এবং ধীরে ধীরে পৃথিবীকে নতুনভাবে প্রকাশ করে। ট্রুথ হইতেছে ইভেন্ট থেকে জন্ম নেওয়া এক নতুন সম্ভাবনার পথ। এরপরে আসে সাবজেক্ট। সাবজেক্ট হইতেছে সেই ট্রুথ বা সেই সত্যের ধারক, মানুষ, জনতা। বাদু বলেন যে মানুষ জন্মগতভাবে সাবজেক্ট না, সাবজেক্ট হয়ে উঠতে হয়। ইভেন্টের সত্যকে গ্রহণ কইরা ট্রুথের প্রতি বিশ্বস্ত থেকে নতুন পথকে রক্ষা এবং এগিয়ে নিয়ে পুরনো বিং এ ফিরে না যাওয়াটাই হইতেছে সাবজেক্টের কাজ। এই সাবজেক্ট ট্রুথের বাহক। বাংলাদেশের মানুষ এই সাবজেক্ট। এখন তার ভিতরে একটা নতুন চেতনার উন্মেষ হয়েছে ইভেন্টের ফলে। তার ভেতরে একটা সত্য জায়গা উঠছে, সে জিনিসের সম্ভাবনা জানে, সে এই ইভেন্টের বিপ্লবের সত্যকে ধারণ করে এবং তার ভিতর দিয়ে নতুন বাস্তবতা তৈরি করার চেষ্টা করে। সাবজেক্ট সবসময় ইভেন্টের সত্যকে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করে। 4টা ধারণা সম্পর্কে আবারও এডিটর সাহেব পাশে লিখে দেন। অস্তিত্ব বা বিইং, যে অবস্থায় আমরা চুপচাপ চলি। 2 নাম্বার ইভেন্ট, যা সেই অবস্থায় ফাটল ধরায়, রাপচার ঘটায়, ভেঙ্গে ফেলে, যা বিপ্লব 2024-এর। ট্রুথ, যে নতুন দিশা সেই রাপচার থেকে, ইভেন্ট থেকে জন্মায়। সাবজেক্ট, যে মানুষ সেই নতুন দিশাকে ধারণ করে আগায় যায়। এক বাক্যে যদি বুঝায় বলি, অস্তিত্বের নীরব স্থবিরতার মধ্যে হঠাৎ ঘটে যাওয়া বিপ্লব থেকে যে নতুন সত্য জন্ম নেয় এবং যে জনগোষ্ঠী সেই সত্যের প্রতি বিশ্বস্ত থাকে, সেই পরিণত হয় সাবজেক্টে। তাহলে জুলাই সনদের নৈতিক ভিত্তি কি? বাংলাদেশ একটা নতুন কালপর্বে প্রবেশ করছে। সেখানে জুলাই সনদ উত্থিত হয়েছে বিপ্লব থেকে, ইভেন্ট থেকে। তাই জুলাই সনদ গণভোটে হাইরা গেলেও তার বৈধতা হারায় না। জুলাই সনদ হইতেছে জনগণের উত্থানে জন্ম নেওয়া নতুন ভিত্তিনীতি। এটা ভোটে জেতা দিয়ে তৈরি হয় না। এই ভিত্তিনীতি তৈরি হয় ঐতিহাসিক ঘটনাবলী, উত্থান, জনক্ষমতা, সামাজিক রূপান্তর এবং সম্মিলিত দাবির ভিত্তিতে। বিএনপি বলে না সংসদে যে সবকিছু ঠিক করব, ভোটে সবকিছু ঠিক হবে না। ভিত্তিনীতি তৈরি হয় বিপ্লবে, অভ্যুত্থানে, জনগণের আকাঙ্ক্ষায়, গণ আকাঙ্ক্ষায়, ভোটে না। জুলাই সনদ ঐতিহাসিকভাবে জন্ম নেওয়া নতুন ভিত্তি চুক্তি। ভোট তার বৈধতা বাড়াইতে পারে বা কমাইতে পারে, কিন্তু বাতিল করতে পারে না। জুলাই সনদ কোনো দলীয় প্রতিশ্রুতি না যে ভোটে হারলে বাতিল হয়ে যাবে। এটা হইল বর্ষা বিপ্লবের রাজনৈতিক ফল, জনসম্মতির উপরে লেখা দলিল, 25টা রাজনৈতিক শক্তির সই করা কাঠামো, ইতিহাসে জন্ম নেওয়া নতুন ভিত্তি। এইটা এক্সট্রা কনস্টিটিউশনাল সত্য মুহূর্ত। এইগুলোর কারণে জুলাই সনদ একটা ভিত্তিনীতি অস্থায়ী হইতে পারে, এটা গণভোটে স্থায়ী হবে। আর যদি গণভোটে না ভোট পায়, তারপরেও একটা নতুন সত্য উত্থিত হবে, সেটা আমরা আসব। এইবার আসেন আরেকটা বিষয় দিয়ে একটু এটা বুঝে দেখি। আরেকজন দার্শনিকের আলোচনা একটু বুঝে দেখবো। এখন কইবে আমার ক্ষুদ্র ভাতার বগিনা আজকে দর্শন দিয়ে একেবারে মাগামাগি করে ফেলছে, মাথার উপর দিয়ে যাইতেছে না, মাথার উপর দিয়ে। আমি জানি অনেকেই বুঝতেছেন। আসেন আরেকটা বিষয় বুঝে দেখি, সেটা বৈধতা, জনবৈধতা। ভোট নিয়ে চিল্লাইতেছে না বিএনপি, এইটার বিরুদ্ধে তো তত্ত্ব দাঁড় করাইতে হবে, দার্শনিক বোঝাপড়া পরিষ্কার করতে হবে। আসেন সেটা বুঝে দেখি। কার্ল স্মিথ বলে একজন জার্মান দার্শনিক ছিলেন। ওনার সবচেয়ে বিখ্যাত ধারণা বা বিখ্যাত উক্তি হইতেছে, sovereign is he who decide the exception। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? মানে যে ক্ষমতা সংকট পরিস্থিতিতে, মানে এক্সেপশন বলতে উনি সংকট পরিস্থিতি বলছে, তাই বলতেছেন উনি যে ক্ষমতা সংকট পরিস্থিতিতে
চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, সেটাই প্রকৃত সার্বভৌম ক্ষমতা। আর একটু বুঝে দেখি, খুব চমৎকার একটা বিষয় কিন্তু, সংবিধান ভেতরে নিয়ম সাধারণ সময় চলে, কিন্তু সংকট এলে সংবিধান কাজ করে না, নিয়ম কাজ করে না, সিদ্ধান্তই রাজনীতিকে নির্ধারণ করে। সেই সংকটময় মুহূর্তে নেওয়া সিদ্ধান্তই সংবিধানের গভীর দুর্বলতা এবং সীমা উন্মোচিত করে। এটাই স্মিথের ডিসিশনিজম বা সিদ্ধান্তমূলক তত্ত্ব। তাই যদি না ভোট পড়ে, তাইলে স্মিথের সেই ডিসিশনের মতোই সংবিধানের ভেতরে থাকা লুকানো দুর্বলতার সীমা দ্বন্দ্ব প্রকাশ করে দেবে। এটাকে বলা যেতে পারে সংবিধান যে ভুয়া সেটা উন্মোচন করে দেবে। এই সংবিধানের ভুয়াত্ব সাধারণ সময় ঢাকা থাকে, না জিতলে সংবিধানের সেই অমীমাংসিত বিরোধগুলো উপরে উঠে আসবে, তার ভুয়াত্বগুলো উন্মোচিত হয়ে যাবে। কোন দ্বন্দ্বটা সামনে আসবে? জনগণ বনাম দলীয় এলিট, কনস্টিটিউয়েন্ট পাওয়ার বনাম কনস্টিটিউয়েট পাওয়ার, মানে জনসার্বভৌমত্ব বনাম দলীয় আধিপত্য, অতীতের সেন্ট্রালাইজ রাষ্ট্র বনাম জুলাই উত্থানের দাবি করা নতুন কাঠামো, সংবিধানের পুরনো ভাষা বনাম রাজনৈতিক বাস্তবতা। সংবিধান সাধারণ সময়কে নিজেকে সম্পূর্ণ দেখাইলেও স্মিথের মতে সংকটে তার আসল দুর্বলতা প্রকাশ পায়। আমাদের প্রিয় সলিমুল্লাহ খানের প্রিয় দার্শনিক আছে লাকা, উনি একটা কথা বলেন, জুইসাস বাংলায় সরাসরি মানে হইতেছে স্বাধীন তীব্র অপ্রতিরোধ আকাঙ্ক্ষা, নিজের অস্তিত্বের পরিপূর্ণতা নিষিদ্ধ বা দমন করা আনন্দ, ইচ্ছার মুক্তি, অতি নিয়ন্ত্রণের বিরুদ্ধে স্বাধীনতার বিস্ফোরণ। রাজনীতিতে জুইসাস বলতে বোঝানো হয় জনগণের নিজস্ব তীব্র ইচ্ছাশক্তি, দমন করা রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রকাশ, স্বাধীনতার অনুভূতি, রাষ্ট্রশক্তির উপরে নিজেদের নিজস্ব ক্ষমতার দাবি, যা কোনো দল, সংসদ, নিয়ম দিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না। না ভোটের যদি জয় হয়, তাহলে জনগণের সেই তীব্র ইচ্ছাশক্তির জয় হবে, জুইসাসের জয় হবে। জনগণ না ভোট দেওয়ার অর্থ হচ্ছে আমি তোমার ঐক্যমত কমিশনে বসে লেখা সংস্কার কমিশন দিনা, অর্থাৎ জনগণ নিজেরাই সিদ্ধান্তের উৎস। জনগণের আকাঙ্ক্ষা আর দলীয় বোঝাপড়া এটা পৃথক। জনগণ সংবিধানের উপরে কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসেবে, সার্বভৌম ক্ষমতা হিসেবে আত্মপ্রকাশ করবে না ভোটের মাধ্যমে। তাইলে হ্যাঁ ভোট দিলে জুলাই সনদ জনগণের ভোটে বৈধ হবে, না ভোট দিলে জনগণের ভোটে সংবিধানের সীমা উন্মোচিত হবে। সংবিধানের সীমা বিষয়টা আর একটু বুঝেনি, তাছাড়া বিষয়টা খুব স্পষ্টভাবে বোঝা যাইতেছে না। একই জিনিস বারবার আসতেছে বলে বিরক্ত হয়ে না, এই বিষয়টা খুব গভীরভাবে আমাদের বুঝে থাকা দরকার। খুব জটিল বিষয়, কিন্তু এটা না বুঝলে আমাদের মাথায় কিন্তু সবসময় কাঁঠাল ভেঙে খাবে। সংবিধানের গভীর দুর্বলতা বা সীমা বলতে আসলে কি বোঝানো হয়? সংবিধান সবসময় দুইটা স্তরে কাজ করে। কনস্টিটিউয়েন্ট পাওয়ার, পাশে লিখে দেন এডিটর সাহেব, লেখা, নিয়ম, ধারা, প্রতিষ্ঠান। আর কনস্টিটিউয়েন্ট পাওয়ার, জনগণের মূল সার্বভৌম ক্ষমতা। সংবিধানের দুর্বলতা তখনই প্রকাশ পায় যখন লেখা নিয়ম বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যেটা জনগণের আসল ইচ্ছা বা সার্বভৌম ক্ষমতাকে ধরে রাখতে পারে না। মানে হইতেছে আমরা জনগণ যেটা পাই সেটাই সার্বভৌম ক্ষমতা, কনস্টিটিউয়েন্ট পাওয়ার। আর কনস্টিটিউয়েন্ট পাওয়ার সেটা হইতেছে এই জনগণের ইচ্ছা থেকে যেই ক্ষমতা সংবিধানের মাধ্যমে লিখিত হয়। বোঝা গেছে? আমার ইচ্ছাটা হচ্ছে সার্বভৌম ক্ষমতা, লেখালেখিটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার। তার মানে সংবিধান যখন আমার জনগণের সার্বভৌম ইচ্ছাকে ধারণ করতে পারে না, ওখানে যেটা লেখা আছে আর জনগণের যেটা সার্বভৌম ইচ্ছা, সেই দুটো এক না, তখনই এই ফাটল তৈরি হয়। এটি সীমা। সংবিধান অনেক সময় রাজনৈতিক বাস্তবতা ধরে রাখতে ব্যর্থ হয়। কখন? যখন রাষ্ট্রযন্ত্র বদলায়, জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা বদলায়, আন্দোলন বা বিপ্লব হয়, পুরনো দল, পুরনো রাষ্ট্র কাঠামো যখন ভেঙে পড়ে, নতুন বৈধতা চায় যখন জনগণ, তখন সংবিধানে পুরনো লেখা সেই নতুন বাস্তবতাকে ধারণ করতে পারে না। এই অক্ষমতা একটা গভীর দুর্বলতা সংবিধানের। সংবিধান কেবল নিয়ম বলে, কিন্তু সংকটে কাজ করার ভাষা থাকে না তার। স্মিথের ভাষায় নিয়ম শুধু স্বাভাবিক সময়ের জন্য, সংকটে সে অক্ষম। নিয়ম স্বাভাবিক সময়ের জন্য, সংকটে সে অক্ষম। সংবিধান স্বাভাবিক সময়ের জন্য, সংকটে সংবিধান না, জনগণের সার্বভৌম ইচ্ছা। তখন সিদ্ধান্ত রাজনীতির আসল চেহারা দেখায়। যখন নির্বাচন ভেঙে পড়ে, রাষ্ট্র ব্যর্থ হয়, শাসক পালায়, হাসিনা যেমন পালাইছে, জনগণ রাস্তায় নেমে আসে, সংবিধান বলে না কি করতে হবে। এটাই ফল্ট লাইন, এটাই সংবিধানের সীমা। সংবিধান দাঁড়ায় থাকে দলীয় ভারসাম্যের উপরে, জনগণের উপরে না। বেশিরভাগ দেশের মতো বাংলাদেশেও সংবিধান রচিত হয় দলীয় সমঝোতায়। শাসক দলই ব্যাখ্যা করে, আদালত রাজনৈতিক চাপের বাইরে না। ফলে সংকট আসলে দলীয় স্বার্থই আগে আসে, জনগণ সার্বভৌমত্ব আগে আসে না। এটাই সংবিধানের সীমা। সংবিধান নিজেকে পরিবর্তন করার ক্ষমতা নিজেই আটকায় দেয়। সংবিধানের সবচেয়ে বড় দুর্বলতা হলো নিজেকে পরিবর্তন করতে একই রাজনৈতিক শক্তির অনুমতি লাগে। যদি সংসদ দখলে থাকে, দলগুলো ক্ষমতা নির্ভর হয়, তাহলে সংবিধান বদলানো যায় না, রাষ্ট্র ভেঙে পড়লেও বদলানো যায় না। তাই আমরা পারতেছি না এখন সংবিধান বদলাইতে, কারণ সংবিধানই বলে যে সংখ্যাগরিষ্ঠতার
মতামত লাগবে সংবিধান বদলাইতে। এটি স্ট্রাকচারাল উইকনেস। সংবিধান জনগণের সার্বভৌমত্বকে ইনস্টিটিউশনালাইজ করতে পারে না। সংবিধান ধরে নেয় যে জনগণ 5 বছরে একবার ভোট দেবে, বাকি সময় রাষ্ট্রই জনগণের প্রতিনিধি। জনগণ পরোক্ষভাবে সার্বভৌম, কিন্তু জুলাই উত্থানের মতো পরিস্থিতিতে জনগণ সরাসরি ক্ষমতা প্রয়োগ করছে। দলীয় কাঠামো ভেঙে গেছে, বিদ্যমান নিয়ম আর যথেষ্ট থাকে না। সংবিধান এই সরাসরি সার্বভৌমত্বকে ধারণ করতে পারে না। এটাই সংবিধানের ডিপ লিমিট, সব দেশের, শুধু আমাদের দেশের না। সেজন্য আমরা সংবিধানের বদল চাইছিলাম, নতুন সংবিধান চাইছিলাম। সংবিধান রাষ্ট্রযন্ত্রের শক্তির সামনে দুর্বল। সংবিধানে লেখা থাকে নাগরিক অধিকার, আইনের শাসন, স্বাধীন নির্বাচন। হয়েছে? সংবিধান তো ছিল, হাসিনার আমলে হয়েছে? হয় নাই। বাস্তবে সেনাবাহিনী, ব্যুরোক্রেসি, গোয়েন্দা সংস্থা, পুলিশ, আদালত, দলীয় আধিপত্য, এগুলো লিখিত সংবিধানের উপরে উঠে যায়। সংবিধান তখন একটা কাগজ হয়ে যায়, রাষ্ট্রযন্ত্রের সামনে দুর্বল। সংবিধান তো আমাদের অধিকারকে রক্ষা করতে পারেনি, সংবিধান তো ফ্যাসিবাদকে আটকাইতে পারেনি। তাই বর্ষা বিপ্লবের মধ্যে দিয়ে নতুন যে গণচুক্তি হয়েছে সেটা স্বীকৃতি দিতে পারে না। এই জন্যই জনগণকে নতুন চুক্তি লিখতে হয়, নতুন সংবিধান লিখতে হয়। এটাই কনস্টিটিউয়েন্ট পাওয়ার। তাই গণভোটে যদি হ্যাঁ পড়ে, মানে জনগণ সনদের প্রস্তাবগুলো সরাসরি অনুমোদন করছে, এটা সনদের পপুলার ম্যান্ডেট তৈরি করবে। সনদ তখন মুভমেন্ট ডকুমেন্ট থেকে জন অনুমোদিত একটা রোডম্যাপে পরিণত হবে। দলগুলোর উপরে সনদ বাস্তবায়নের নৈতিক রাজনৈতিক বাধ্যবাধকতা তৈরি হবে। সনদ তখন ভবিষ্যৎ সংবিধান সংশোধনের একটা ঐক্যমতের একটা ভিত্তি হয়ে দাঁড়াবে। এডিটর সাহেব লিখে দেন, হ্যাঁ ভোট সনদকে বৈধ এবং জনপ্রতিনিধিত্বমূলক দলিল হিসাবে গ্রহণ করবে। আর না হইলে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার প্রকাশ হবে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। না জেতা মানে সনদ বাতিল না। জনগণ বলছে আমি সার্বভৌম, আমি ঠিক করব। আমরা কাগজ তৈরি করিনি, আমরা চাই নিজেরাই ভবিষ্যতের নিয়ম নির্ধারণ করতে। জনগণ বলছে দলীয় প্যাকেজ না, আমরা নিজেরাই সংবিধানের ভিত্তি চুক্তি লিখব। এটাই হইল কনস্টিটিউয়েন্ট পাওয়ারের ঘোষণা, যেই ক্ষমতা দিয়া নতুন সংবিধান লেখা হয়। না মানে জনগণ বিদ্যমান সনদকে ছাড়াই যায় নিজেদের হাতে সংবিধান রচনার কাজ হাতে নিতে চায়। তাই হ্যাঁ হোক বা না হোক, কোনো ফলই এই জাতিকে হাসিনার ফ্যাসিবাদের পুরনো অন্ধকারে ফেরত নিয়ে যাবে না। কারণ এই গণভোট দলীয় স্বার্থের খেলা না, এটা জনগণের সার্বভৌম ক্ষমতার ঘোষণা। হ্যাঁ জিতলে সনদ পাবে বৈধতা, আর না জিতলে বোঝা যাবে বাংলার মানুষ দলীয় স্ক্রিপ্ট মানে না। তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ এবং সংবিধান লেখার দায়িত্ব নিতে চায়। গণভোটের ফল যাই হোক, এটা একটাই সত্য প্রকাশ করে, রাষ্ট্র আর দলের না, জনগণের। এটাই বর্ষা বিপ্লবের বিজয়, এটাই ছাত্র জনতার বিপ্লবের বিজয়, এটাই 2005 আগস্ট যেভাবে আসছিল অকস্মাৎ, ঠিক সেইভাবে 6 মাসের মাথায় আর একটা অপ্রত্যাশিত ইতিহাস রচিত হলো। ধানমন্ডি 32 নম্বর ধুলিস্যাৎ হয়ে গেছে। এইটা সাহেব পার্টি সং হবে, পার্টি সং। ভিডিও দেখান যে কেমনে জয় বাংলা হইতেছে, যদিও এই ভিডিওটা রেকর্ড করার সময় আধা ভাঙা হয়েছিল। আশা করি সকালে একেবারে পরিষ্কার হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আমি নিজেও আশা করি নাই ধানমন্ডি 32 নম্বর আসলেই মাটির সাথে মিশা দেওয়া যাবে, কিন্তু গেছে। এর রাজনৈতিক তাৎপর্য অপরিসীম। এর অর্থ এইটাই, বিপ্লবের আগুন এখনো নেভে নাই। আমাদের ফ্যাসি বিরোধী জাতীয় ঐক্য এখনো সজীব আছে। যখন গণরোষে খুনি শেখ হাসিনার বাবার বাড়ি আগুনের লেলিহান শিখায় পুড়তে পুড়তে এবং ভেঙে ভেঙে খান খান হইয়া যাইতেছিল, সেইখানে উচ্চারিত সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল 32 না 36, 36 36, 36 দিয়ে 32 মুছে গেল। যারা এই কাজে প্রত্যক্ষভাবে অংশ নিছেন, যারা রাতে বুলডোজার, এক্সকাভেটর আর চালক পাঠাইছেন, আমি তাদের নাম বলতেছি না, এই গভীর রাতে নানা জায়গায় থেকে তাদের আমাদের কৃতজ্ঞতা, অভিবাদন, সালাম। এই কাজে কিছু অন্তরে আওয়ামী লীগেররা কষ্ট পাইছেন। সংবিধান সংস্কার কমিটির সদস্য ফিরোজ আহমেদ এই ঘটনায় উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে এতে ভারতের লাভ হবে। আবার দেখেন রাখাল রাহা, ওই যে কইছিলাম না, রাখাল রাহা সেও কইছে এতে নাকি ভারতের লাভ হবে। আবার দেখেন দিল্লি স্টার কি লিখেছে, সে এডিট করেছে। প্রথমে বলছে মব গেছে ওইখানে, হারামজাদা পরে এডিট করে প্রোটেস্টার লিখছে। হারামজাদা আমরা মব, এরা জিন্দেগিতে ভালো হবে না। এরা 10 জনমের জাউরা ডেইলি স্টার। এরা একই সাথে আওয়ামী লীগ আর ইন্ডিয়ার লেসপেন্সার দালাল। এদেরকে বাংলাদেশের মাটি থেকে এইভাবে উচ্ছেদ না করলে বাংলাদেশের কোনো মুক্তি নাই। আর এই বামেরা, ওনাদের ধারণা ইন্ডিয়ার এজেন্সি করাইছে এইটা, এতে ইন্ডিয়ানরা লাভবান হবে। এটাই তত্ত্ব দিবে, হাসিনার দলকে নির্বাচন করতে না দিলে ইন্ডিয়া লাভবান হবে। হাসিনাকে নির্বাচন করতে না দেওয়াটা ইন্ডিয়ান প্ল্যান। হাসিনার বিচার করলে ইন্ডিয়া লাভবান হবে। এমনকি ভাঙার সময় নারায় তকবীর বলে ধ্বনি দিছে, তাতেও নাকি ইন্ডিয়ার লাভ হবে। এরাই বলেছিল এই পুন্দে আলোর ডেইলি স্টারের সামনে জিয়াফতে ইন্ডিয়ার লাভ হবে।
মানে যা কিছু আপনার শক্তির প্রকাশ, যা কিছু আপনার আইডেন্টিটি, যা কিছু আপনার রাজনীতি, সেটাই ইন্ডিয়ার লাভ হবে বলে থামায় দেওয়ার চেষ্টা করা হয়। প্রফেসর ইউনূসের আয়না ঘরে যাইতে দেয় না আর্মি। সরকারের এই ক্ষমতাহীনতা কার জন্য হয়েছে? এইসব সুশীলদের জন্য, এইসব বামেদের জন্য, এইসব ইন্ডিয়া প্রেমীদের জন্য। এখন এরা কান্নাকাটি করে। ধানমন্ডি 32 নম্বর ঘুরায় দেওয়ার এই ঘটনা প্রফেসর ইউনূসের সরকারের শক্তি বাড়াইছে, ছাত্রদের শক্তি বাড়াইছে। আমরা আবার জুলাই আগস্ট বিপ্লবের শক্তিকে সংহত করতে পারছি। এই প্রথম ছাত্ররা 5ই আগস্টের পরে একটা সিগনিফিক্যান্ট রাজনৈতিক কর্মসূচিকে সফল করতে পারলো। এইটা ইন্ডিয়ার দালালদের পছন্দ হইতেছে না, ওদের পুচ্ছে আগুন ধরে গেছে। আমারেও রয়ের এজেন্ট বলা হয়। আবার এইদিকে আমার মৃত্যু পরোয়ানা জারি করেছে, আমার নাকি কোপানো হবে, অ্যাসিড ছুঁড়ে মারা হবে ইত্যাদি প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। দেখেন ভাইজান, আমরা যদি মরে যেতে হয় তাহলে কি কোনো অসুবিধা আছে? আমার সাথে ঢের কম বয়সের ছেলেমেয়েরা জুলাই আগস্ট বিপ্লবে প্রাণ দিছে, আমারও না হয় প্রাণ গেল, কিছু যায় আসে। আমার ফাইটটা করার দরকার ছিল, সেটা শেষ হয়েছে। এই ফাইটটা দিব জন্য প্রাণ বাঁচাইতে পালাইছিলাম। এখন প্রাণ জান থাকলেই কি না থাকলেই কি, ভয় দেখায় আমরা থামানো যাবে না। তবে ওরা কিন্তু পারে। বাসন্তীর জাল পরা ছবি যে তুলছিল না ফটোগ্রাফার আফতাব সাহেব, অনেক দিন পরে তার অ্যাপার্টমেন্টে কুপায় মারছে। মেজর বজলুল হুদার ভাগ্নিরে গাড়ি চাপা দিয়ে মারছে। শুধু তো আওয়ামী লীগ না, সাথে আছে ইন্ডিয়া। ওরা নানা শয়তানি করার চেষ্টা করবে। হাত থাকলে কিছুই করতে পারবে না, আর না থাকলে কিছু কইরাও লাভ নাই, বুঝছাও। তাই ফি আমানিল্লাহ, দোয়া করবেন। এইবার দেখে নেই গতকাল সকালে কোন বার্তা দিছিলাম এই ঘটনা ঘটার আগে, শুনেন। আসসালামু আলাইকুম। আজ রাত 9টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নাম্বার গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতি নিয়ে আসবেন। ধানমন্ডি 32 নাম্বার আজ থেকে আর থাকবে না, ইতিহাসের দায় মোচন করবেন। ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন, গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন। আজ রাত 9টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাইদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসেন, অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি। ধানমন্ডি 32 নাম্বার থাকবে না। ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই মুহূর্তে প্রফেসর ইউনূসের সরকারের দরকার তার ক্ষমতাকে সংহত করা। বিপ্লবের শক্তি সংহত করছে তার শক্তিকে, প্রফেসর ইউনূসও তার ক্ষমতাকে সংহত করবেন। ওনাকে নির্দেশনা দিতে হবে, সকল সরকারি দপ্তর থেকে মুজিবের ছবি নামায় ফেলতে হবে। সেনাপ্রধানের দপ্তর সহ আমরা দেখছি সেনাপ্রধানের দপ্তরে মুজিবের ছবি পিছনে এখনো জল জল করতেছে। যে আয়নাঘর ভিজিট করতে পারেন নাই প্রফেসর ইউনূস, সেই আয়নাঘরে অবিলম্বে ভিজিটে যাইতে দিতে হবে। আমাদের এক নতুন পর্যায়ে শুরু হইল। ফ্যাসিস্ট চিহ্নের মূলোৎপাটনের প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থানের নতুন ঘোষণা, জেগে ওঠো নতুন বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের ফ্যাসিস্ট আওয়ামী লীগ শক্তির পতনের দিন 5ই আগস্টের মতো আজকেও গণ অভ্যুত্থানের একটা বিশেষ দিন। বাংলাদেশের দেশপ্রেমিক বিপ্লবী জনতা আবার রাখছে। এর মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম ধাপ পূরণ হইল। এখনই সময় গণ অভ্যুত্থানকে সফল করার জন্য সুচিন্তিতভাবে দ্বিতীয় ধাপে আগায় নিয়ে যাওয়া। তাই বিশেষ এই ঐতিহাসিক মুহূর্তে দেশ, জাতি, সাধারণ মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণে লড়াইরত মানুষের সামিল হিসাবে আমার সকল রাজনৈতিক, অরাজনৈতিক বন্ধু, মঙ্গলাকাঙ্ক্ষী, সহযোদ্ধা, সকল দেশপ্রেমিক মানুষের কাছে এই ঘোষণা হাজির করতেছি। গত 16 বছর ছিল বাংলাদেশের ইতিহাসের একটা অন্ধকার অধ্যায়। এই সময় ছিল একটা নির্মম ফ্যাসিবাদী শাসনের উত্থান, যা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে ধ্বংস করছে, একে একে আমাদের কণ্ঠরোধ করছে এবং জাতিকে এক শঙ্কাময় অবস্থায় ঠেলে দিছে। ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বে অবৈধ সরকার ক্ষমতার মোহে অন্ধ হইয়া আমাদের গণতন্ত্রের ভিত্তি ধ্বংস করছে, রেখে গেছে অত্যাচার, দুর্নীতি, জুলুম আর মানবাধিকার লঙ্ঘনের চিহ্ন। উন্নয়নের বুলি আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নাম কইরা হাসিনার ফ্যাসিবাদী সরকার এমন আইন প্রণয়ন করছিল যা আমাদের বাক স্বাধীনতা, সমাবেশ, সংগঠনের অধিকার কেড়ে নিছিল।
বাংলাদেশকে পরিণত করছিল একটা ক্লাসিক ফ্যাসিস্ট রাষ্ট্রের ক্লাসিক উদাহরণে। ভিন্ন মতকে নির্মমভাবে দমন করা হয়েছে, সাংবাদিকদের মুখ বন্ধ করা হয়েছে এবং রাজনৈতিক বিরোধীদের অপহরণ করা হয়েছে, কারাবন্দী করা হয়েছে, হত্যা করা হয়েছে, দেশ ছাড়া করা হয়েছে। আইন শৃঙ্খলার পরিবর্তে দেশ পরিচালিত হয়েছে এক নায়ক হাসিনা এবং তার মাফিয়া চক্রের ইচ্ছা মতো। আর বিচার ব্যবস্থা পরিণত হয়েছিল প্রহসনে। তার শাসন আমলে দুর্নীতি ফুলে ফেঁপে উঠছিল, যেখানে সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদ লুইটা নিজেদের পকেট ভরিছে, জনগণের সেবা অবহেলিত হয়েছে, অর্থনীতি স্থবির হয়ে পড়ছে এবং দারিদ্র আরো গভীর হয়েছে। অগণিত বাংলাদেশি নাগরিক তাদের জীবিকা নির্বাহে হিমশিম খাইছে। বাংলাদেশকে তৈরি করে ফেলা হয়েছিল ভারতের নয়া উপনিবেশে। বাংলাদেশের বাজারকে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল ভারতের লুটপাটের জন্য। 1947 সালে ভারতের পাশাপাশি পাকিস্তান এবং বাংলাদেশ একীভূত রাষ্ট্রীয় কাঠামোয় উপনিবেশ থেকে স্বাধীন হওয়ার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষদের উপর অর্থনৈতিক এবং সামাজিক শোষণের প্রতিবাদ শুরু হয়। তখন থেকে শেখ মুজিবের রাজনীতি ছিল ক্ষমতার হিস্সা আদায়ের। বাংলাদেশের সাধারণ মানুষদের অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্যের কথা মুখে বললেও শেখ মুজিব কিংবা আওয়ামী লীগ কখনোই সাধারণ মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে নাই। তারা সবসময় ক্ষমতা চাইছে। পাকিস্তানি কর্তৃপক্ষের বদলে নিজেরা বাংলাদেশের মানুষের উপরে শোষণ চালানোর মালিকানা চাইছে। সেই জন্যে শেখ মুজিব বারবার ক্ষমতা বসতে চাইছে। 1971 সালে বাংলাদেশের সাধারণ মানুষ যখন অর্থনৈতিক, সামাজিক এবং বৈষম্য অবসানের জন্য, নিজেদের মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য, সাম্যের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, তখন আওয়ামী লীগরা ভারতে বৈশা পাকিস্তানিদের হটায় নিজেরা ক্ষমতা বসার নীল নকশা তৈরি করে ভারতের সাথে বৈশা। স্বাধীনতার পরপর আওয়ামী লীগ তাই করে। বাংলাদেশে পাকিস্তানি স্বৈরাচার যা করছিল, পাকিস্তানি স্বৈরাচারের পরিবর্তে আওয়ামী স্বৈরাচার কায়েম হয়। আওয়ামী নির্যাতন, শোষণ, খুন, রাজধানী দর্শন, লুটতরাজে পাকিস্তান আমলের চেয়ে খারাপ অবস্থা তৈরি হয়। মুক্তিযুদ্ধের সুফল মানুষ ভোগ করতে পারে নাই। ফলে মুক্তিযুদ্ধকে ব্যর্থ করার মূল হোতা হলো আওয়ামী লীগ নিজেই। আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধকে নস্যাৎ করার মূল শক্তি। 1971-এর আসল রাজাকার, অথচ জোর কইরা ইতিহাস লিখে মানুষের গলা টিপে ধরা এতদিন ধরে নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের মালিক হিসেবে চালায় আসছে। 2009 সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের ভয়ঙ্কর দানব চেহারা আবার বাইর হয়ে পড়ে। বিপুল লুটতরাজ, চুরি, ডাকাতি, বিরোধী মতের লোকদের খুন খারাপি, দর্শন, গুম সবই শুরু হয়। তাদের 16 বছরের শাসন বাংলাদেশের মানুষের উপরে ভয়াবহ গজবের মতো নাইমা আসে এক অন্ধকারের জাহেলিয়াত। এই অপশক্তির 71 বিরোধী চেহারা, গণবিরোধী রূপ এখন পরিষ্কার। আজ এই বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগকে বাংলাদেশ বিরোধী শক্তি ঘোষণা করতেছি। সকল দেশপ্রেমিক শক্তির প্রতি আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ বিরোধী এই দানবের অস্তিত্ব, সকল চিহ্ন, সকল প্রতীক নির্মূল করুন। যারা আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে তাদের চিহ্নিত করুন, প্রতিহত করুন। বাংলাদেশের মাটিতে বাংলাদেশ বিরোধী অপশক্তি আওয়ামী লীগের জায়গা নাই। যারাই আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে তাদেরকেই প্রতিরোধ করুন, প্রতিহত করুন। গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও তার শাসনের যাবতীয় রাষ্ট্রযন্ত্র, বর্তমান প্রশাসন, সেনা, পুলিশ, বিভিন্ন সরকারি সংস্থায় ঘাপটি মেরে বসে থাকা দেশদ্রোহী আওয়ামী দালাল 2024-এর গণ অভ্যুত্থান নস্যাৎকারী দুর্বৃত্তদেরকে চিহ্নিত করার নিমিত্তে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করতে হবে এবং তার মাধ্যমে সেসব অপরাধীদের বিচার এবং শাস্তি নিশ্চিত করতে হবে। অতি সত্বর সংবিধানের মূলনীতির প্রশ্নে গণভোটের আয়োজন করতে হবে এবং সব স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে এসব কাজ করার উপযোগী সরকার গঠনের জন্য ডাক দিতে হবে। যেসব হাজারো শহীদ তাদের জীবন উৎসর্গ করছেন এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে, তাদের আত্মত্যাগ ব্যর্থ হইতে দেওয়া যাবে না। এখন আমাদের সুযোগ আসছে একটা নতুন বাংলাদেশ গড়ার, একটা বাংলাদেশ যা হবে স্বাধীন, ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ। আমাদের গণ অভ্যুত্থানের প্রথম ধাপ সফল হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা আর তার সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। বিদ্যমান সংবিধান 36 জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শূন্যতায় পরিণত হয়েছে। এই ঘোষণাই হবে নতুন শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার ভিত্তি। এখন দ্বিতীয় ধাপে আমাদের কাজ হইল সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবাধিকারের ভিত্তিতে একটা নতুন দেশ গড়া। এর জন্য প্রয়োজন বর্তমান সরকারকে আরো বেশি অন্তর্ভুক্তিমূলক, আরো বেশি সম্প্রসারিত এবং প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, ছাত্র জনতার প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণের ব্যবস্থা করা, যাতে জুলাই অভ্যুত্থানের সাথে থাকা সকল শক্তিকে একসাথে নিয়ে অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিশ্চিত করা যায়। সামরিক বাহিনীর উপরে অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করতে হবে।
ভারতপন্থী দুর্বৃত্ত জেনারেলদের সেনাবাহিনী থেকে বহিষ্কার করতে হবে। আসেন আমাদের শহীদদের স্মৃতি শ্রদ্ধার সাথে ধারণ করে এমন একটা বাংলাদেশ গড়ি যেখানে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। একটা দেশ যেখানে প্রত্যেক নাগরিক তাদের বিশ্বাস যাই হোক না কেন, পটভূমি যাই হোক না কেন, ধর্ম যাই হোক না কেন, মর্যাদা এবং সম্মানের সাথে বিবেচিত হবে, যা বাংলাদেশের জনমানুষের সঠিক ঐতিহাসিক বিকাশ এবং সাংস্কৃতিক সিলসিলা ধারণ কইরা বিশ্ব মানবের অগ্রযাত্রায় সামিল হবে। আসেন আমরা এমন একটা বাংলাদেশ গড়ি যা হবে বিশ্বের নির্যাতিত মানুষের জন্য আশার বাতিঘর। চারটা মূলনীতিতে দেশকে আবার ঐক্যবদ্ধ করি। আমাদের যার যার রাজনৈতিক লক্ষ্য যাই থাকুক না কেন, এই চারটা নীতিতে আমরা ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখবো। 1 নম্বর, আওয়ামী বাকশালী রাজনীতি নির্মূল। 2 নম্বর, ভারতীয় আধিপত্যবাদ নির্মূল। 3 এবং 4 নম্বর, সাম্যের এবং ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা। জুলাই গণ অভ্যুত্থান জিন্দাবাদ। এর উপরে যদি লুটপাট শুরু হয় তাহলে দেশ নিজেই জয় বাংলা হয়ে যাবে, এটা পাবলিক বুঝে। সেই জন্যই তারা চায় দেশে যেন দুর্নীতি আর না হয়। এই যে র্যাব কারা বানাইছিল জানেন? বিএনপি বানাইছিল কেন জানেন? নিজের দলের গুন্ডাদের নিয়ন্ত্রণ করতে পারতেছিল না, র্যাব কইরা মারিছিল এই গুন্ডাদের। নারায়ণগঞ্জে ডেভিড বলে এক বিএনপি নেতা ছিল, মমিনুল্লাহ ডেভিড। শামীম ওসমান তার কাছে দুগ্ধপোষ্য শিশু, নস্যি ছিল, তারে মারে র্যাব ক্রসফায়ারে। ভালো ক্রিকেট খেলতো কিন্তু ওই ডেভিড, কিন্তু হয়ে আউট ছিল শীর্ষ সন্ত্রাসী। সেনাবাহিনীর যে সিভিল ইস্যু সামলাতে নামানো যায় না, এই কমন সেন্স বিএনপির নেতাদের ছিল না, একজনেরও ছিল না। সেনাবাহিনীর মধ্যে মানবাধিকার লঙ্ঘন করে ফিরে যাওয়া সেনা কর্মকর্তার সৈনিকেরা যে মারাত্মক সমস্যা সৃষ্টি করেছে, এটার ক্ষত কতদিনে যে যায় আল্লাহ জানে। এটা সৃষ্টি করছে বিএনপি। এদের রাষ্ট্র চিন্তা কত দুর্বল, এরা রাজনীতি বোঝে না, রাষ্ট্র তো দূরের কথা। কারণ এইখানে জামাত তার প্রাসঙ্গিকতা তুলে ধরতে পারবে ভোটারদের কাছে। জামাত ক্ষমতা আসলে তার নেতা মন্ত্রীরা দুর্নীতি করবে না, করেনি, আগে ছিল মন্ত্রী, এটা ধরে নেওয়া যায়। কিন্তু এর মানে কি দেশ চালাইতে পারবে? জামাতের লোকেরা শুনে অবাক হইতে পারেন যে আমার কাছে নানা দিক থেকে নানা ধরনের লোক জানতে চাইতেছে জামাত ক্ষমতা আসলে কি করবে। অনেকে চায়নায় গেছি উঠেও জানতে চাইছে, কারণ তারা জানে যে আমি জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনার কথা প্রকাশ্যেই জোরের সাথে বলছি। যারা এই প্রশ্নগুলো করছে তার মধ্যে আছে ডিপ্লোম্যাট, ইন্টেলেকচুয়াল, বিদেশিরা তো আছেই, শীর্ষ ব্যবসায়ী আছে, নারী আছে, এমনকি আমার মাও জিজ্ঞেস করেছে। কি প্রশ্ন শুনলে অবাক হইবেন, বলতেছে জামাত ক্ষমতা আসলে কি মদ খাওয়া বন্ধ করে দিবে, আমার ওদের মদ খেতে দিবে। এই প্রসঙ্গে ফরদ মজার ভাইয়ের একটা কৌতুক মনে আসলো আর কি, সত্য কৌতুক আর কি। উনি এক বিখ্যাত সম্পাদকের কথা কইতেন, বলতেন উনি নাকি ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে মদ খেতে পারবেন না, এই জন্য সেকুলারিজম প্রমোট করে। যাই হোক, আমি কই যে উনারা নির্বাচনী ম্যানিফেস্টো দিক, তারপরে দেখেন কয় না না দিতে হবে না। মৌলানা মতিউর রহমান নিজামী মদ নিয়ে জাতীয় সংসদে একটা মতামত দিছিল, আমাকে আবার ইনবক্সে পেটে দিছে এই ভিডিওটা, শুনেন। এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। মদ আল্লাহ তাআলা হারাম করেছেন, এটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। সারা দুনিয়ার সকল মানুষও যদি জায়েজ বলে, হালাল বলে, তবুও এটা হারাম থাকবে। আল্লাহ, রসুল এবং আখিরাতের প্রতি, কোরআনের প্রতি যারা ঈমান পোষণ করে তাদের কাছে মদের দাম কমানো বাড়ানো অথবা শুল্কের হ্রাস বৃদ্ধি তাদের কাছে কোনো ব্যাপারই নয়। মাংনাও যদি দেওয়া হয়, মদের ফ্যাক্টরির মধ্যে যদি বদ্ধ দরজা জানালার মধ্যে তাদের রাখা হয়, তবুও তারা আল্লাহর ভয়ে মদ স্পর্শ করবে না। মানে স্পিকার, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যদি সত্যি এটা নিয়ে রাজনীতি না করতে চান, আন্তরিকভাবে মদ বন্ধ হোক এটা চান, তাহলে মদ বন্ধ তো ইসলামী অনুশাসন পুরোপুরি চালু ছাড়া হতে পারে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা চালু হওয়া ছাড়া হতে পারে না। অনুশাসন কায়েমের আন্দোলনকে বলেন মৌলবাদ, বলেন সাম্প্রদায়িকতা, বলেন ধর্মান্ধতা। যতদিন তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থার আন্দোলনকে মৌলবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা বলা বন্ধ না করছেন, ততদিন মদের ব্যাপারে তাদের কোনো প্রশ্ন তোলার অধিকার নাই। মানে স্পিকার, এই ব্যাপারে আর একটা পিকচার আমি আপনার সামনে আনতে চাই। 1400 বছর আগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া।
তখনকার দিনে মানুষের মদের আসক্তি আরো অনেক বেশি ছিল। আরবি ভাষায় দেখেছি মদের নাম 200-এরও বেশি। তাদের কাব্য সাহিত্যে মদের বন্দনায় ভরপুর। সেখানে বাড়িতে বাড়িতে মদের মটকি ছিল। আমেরিকার মতো এরকম প্রচার মিডিয়া ছিল না মোটিভেশনের জন্য। কিন্তু ইমানি শক্তি, আল্লাহ, রসুল, আখিরাতের প্রতি বিশ্বাস এমন একটা শক্তি, এই শক্তির বলে সেদিন পর্যায়ক্রমে মানুষকে তৈরি করে নিয়ে যে মদ নিষিদ্ধ করা হয়েছিল, আজকেও মুসলিম বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ আইনের কারণে নয়, আল্লাহর ভয়ে মদ থেকে দূরে থাকে। তো আমি এটা শুনে কই যে আমিও তো মদ খেতে নিষেধ করি, আমি ডাক্তারেরা আর কি। তো ওনারা কয় না না, ডাক্তাররা নিষেধ করলে সেটা অন্য কথা, কিন্তু মদ খাইতে দিতে হবে। আমি কই না, খেতে দিলে সমস্যা কি? ওনারা বলেন যারা মদ খায় তারা তো এলিট, তারা ইকোনমি মেনটেন করে। তা আমি কইলাম না না না, এই যে বিএনপির জামাই কোটা বুদ্ধিজীবী, সে তো এলিট, সে তো মদ খায় না। তো এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং কৌতুকের কথা মনে আসলো, বিএনপি প্রসঙ্গে আর কি, মদ খাওয়া প্রসঙ্গে। জাদু মিয়া ছিলেন না, মশিউর রহমান জাদু মিয়া, ন্যাপ করতেন। তো বিএনপি তো ন্যাপ মুসলিম লীগ আর সুটকা সাটকা আওয়ামী লীগ মিলে তো বিএনপি তৈরি। তো উনি মশিউর রহমান জাদু মিয়া পরে বিএনপি প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন আর কি। কথিত আছে যে মশিউর রহমান জাদু মিয়া এই অগ্নিজল পান করার অভ্যাস ছিল আর কি। তো ভাষা নিয়ে বক্তৃতা দিচ্ছেন, পাশে জাদু মিয়া বসে আছে। তো কইতেছেন ভাষা নিয়ে অগ্নিঝরা কণ্ঠে কইতেছেন, চালের দাম বাড়িছে, ডালের দাম বাড়িছে, তেলের দাম বাড়িছে, মদের দাম বাড়ছে কিনা কইতে পারবো না, জাদু মিয়া কইতে পারবে। তো এই মদ খাইতে পারবো কিনা এটা একটা বিরাট জিজ্ঞাসা। যারা মদ খায় না তারা আরো বেশি জিজ্ঞায়। নারীরা বলে যে তারা তাদের পছন্দ মতো পোশাক পরতে পারবে কিনা। একজন তো কইল যে বিকিনি পরতে পারবে কিনা। আমি কইলাম বাংলাদেশের মেয়েরা কি সিবিসে বিকিনি পরে? হ্যাঁ, তো কয় না পরে না, কিন্তু পড়তে পারবে কিনা, মানে আগে থেকে কয়ে নিচ্ছে, কয়ে দিতে হবে পড়তে পারবে কিনা। যদিও বাংলাদেশের বেশিরভাগ তরুণ শিক্ষিত মেয়েরা হিজাব পরে, আমরা সেটাই দেখতে পাই। তারপরেও এই আতঙ্ক ছড়ানো হয়েছে বা হইতেছে। 1922 সালে কতটুকু পা খোলা রাখতে পারবে মেয়েরা সেটা নিয়ে পুলিশ ধরতে আমেরিকাত সিবিসে যায়। আর আমাদের এখনই দেওয়াই লাগবে বিকিনি পরার জন্য, পারমিশন দেওয়াই লাগবে। হ্যাঁ, আমার তো আপত্তি নাই, হ্যাঁ আমি তো দিবেরই চাই। আমাক দেন রাষ্ট্রপতির পদে দাঁড়াই, আমাক মার্কা মনে আছে তো, বুলডোজার, সিল মারো রে সিল মারো, বুলডোজারের সিল মারো, মাইরা দেন, আমি বিকিনি পরার ডিক্রি জারি করে দেবো প্রথম দিনই। যাই হোক, দুর্নীতি বন্ধ করবে জামাত, সাথে সাথে এক মহা সমস্যা শুরু হবে। কি সেই সমস্যা? মহারাজ, বিশাল সমস্যা। এই যে রাষ্ট্রযন্ত্র, তার প্রত্যেকটা নাট বল্টু দুর্নীতিগ্রস্ত, চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। যেই আমলাতন্ত্রের উপরে সে বৈশা রাষ্ট্র চালাবে সেটাই তো করাপ্ট, আগা পাঁচতলা করাপ্ট। ব্যাংক থেকে লোন নিতে গেলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ঘুষ দিতে হয়, ব্যাংকের এমডি কে, বোর্ড মেম্বারদেরকে। যে লোন নিবে সে তো কাস্টমার, তারাই তো তেলাবে ব্যাংক। তা না, উল্টা যে সেল করিচ্ছে সেই তেলা, সে তারাই কাস্টমার তেলাইতেছে। এটা কেমনে ম্যানেজ করবে জামাত? এটার একটা সিস্টেম লাগবে। এই সিস্টেম ওদের মাথায় আছে কিনা কে জানে। জামাতের মন্ত্রিসভা কেমন হবে? নারী মন্ত্রী থাকবে কিনা, কয়জন থাকবে? জামাতের সুরাতেও তো নারী সদস্য নয়। জামাতের কিন্তু একটা আলাদা নারী সংগঠন আছে যার নাম হচ্ছে বাংলাদেশ মহিলা জামাত ইসলাম। তো এটা 1970-এর দিকে এটা গঠিত হয়েছে। তো মহিলা জামাত দলীয়ভাবে আলাদা সংগঠন, কিন্তু কেন্দ্রীয়ভাবে জামাতের নেতৃত্বাধীন। তার মানে তাদের নিজস্ব আমিরা বা সভাপতি থাকেন, কিন্তু দলীয় নীতিগত সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃত্ব পুরুষ নেতৃত্বের হাতে। তার মানে সিদ্ধান্ত গ্রহণের নারীদের সরাসরি অংশগ্রহণ নাই জামাতের। এটার একটা ফয়সালা দিতে হবে জামাতকে। কেমনে? এটা পরে আমি কিঞ্চিত একটা হিন্টস দেবনি। এর পরের ইস্যুটা জামাতের ঐতিহাসিক রাজনৈতিক ভুল নিয়ে। আমি আগেও বলছি, এখনো বলি, জামাতের রাজনৈতিক ভুলগুলা কেন হয়েছে তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড় করাতে পারে না জামাত। সেই পাকিস্তান সৃষ্টির আন্দোলনে জিন্নার বিরোধিতা, জমিদারি উচ্ছেদের বিরোধিতা করা, 1971-এ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতা করা, এটা কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড় করাতে পারে নাই জামাত। হাসিনার মতো বললে হবে না যে অতীতের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়া আওয়ামী লীগকে একবার দেশ সেবার সুযোগ দিন, এটা কইলে হবে না। ফিলোসফিক্যালি আর একটা সমস্যা আছে জামাতে। সেটা কি? ফিলোসফিক্যালি জামাতের রাজনৈতিক দর্শন দাঁড়ায় আছে মৌলানা মওদুদির উপরে। মৌলানা মওদুদি একজন দুর্দান্ত মেধাবী পলিটিক্যাল থিঙ্কার এবং ফিলোসফার, কিন্তু উনি তো সমাজতন্ত্রের পতন দেখে যাননি, উনি তো ওয়ার অন টেরর দেখেন নাই, উনি তো সারা দুনিয়া জুড়ে ইসলাম বিদ্বেষ দেখেন নাই, উনি তো ইসলাম কোপানো দেখেন নাই।
উনি ডেমোক্রেসির সংকট দেখেন নাই, সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেন নাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখেন নাই। তাই ওনার চিন্তার একটা রিভিউ দরকার আছে, নতুন দিনের মতো করে সাজানোর দরকার আছে। সেটা কি করছে জামাত? করে নাই। আমরা কেউ কেউ বলছেন জামাতের মন্ত্রিসভা কেমন হবে, কারণ জামাতের ফেস হইয়া সাধারণ মানুষের দুনিয়ার সাথে ডিল করবে। ডাক্তার শফিক সাহেব কি ডিল করবে? মানে হাসিনা নেতা হইতে পারবে কিন্তু ডাক্তার শফিক হইতে পারবে না, যেহেতু ওনার মুখে দাঁড়িয়ে আছে আর মাথার টুপি আছে। পাবলিকে ভোট দিলেও পারবে না, ডেমোক্রেটিক্যালি একটা ইলেকশনে জিতে আসলেও পারবে না। মজা আর কি। আর একটা ইস্যু হইতেছে যে কেউ কেউ মনে করতেছে জামাত আসলে একটা অ্যান্টি হিন্দু রাজনীতি করবে। এই ইস্যুটারে জামাত বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করতে পারে না, এখনো পারতেছে না। সে হিন্দু সম্প্রদায়ের সাথে এনগেজ কিভাবে হইতে হবে সেটা ধরতে পারে না। একবার জামাতের হিন্দু শাখা করে এইভাবে, আর একবার গোবিন্দ প্রামাণিকের হাত ধরে। আপনারা এখানে এসেছেন জামাতে ইসলামের ডাকে। জামাতে ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয়, এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি। আপনারা এখানে আসেন, শিক্ষা লাভ করেন, নীতি শিক্ষা নেন, আদর্শের শিক্ষা নেন, এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায়, আপনারা সেই শিক্ষা লাভ করেন। তো জামাত না মাঝে মাঝে গোবিন্দ প্রামাণিকের হাত ধরে ওই গাওয়া শুরু করে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না, কইয়া মারের দৌড়। যে অখণ্ড ভারতের সৈনিক RSS এর পান্ডা গোবিন্দ প্রামাণিকের হাত ধরে। এটা ইসলামী দলের হিন্দু শাখা হইতে পারে না, ফুল স্টপ। কাঁঠালের আম সত্য হয় না রে ভাই। এই সিম্পল জিনিসটা জামাত না বুঝলে কেমনে হবে? তাহলে কি করবে? সে কিভাবে এনগেজ হবে হিন্দু সম্প্রদায়ের সাথে? আমি বলবো কোনো কিছু করার আগে একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ অর্গানাইজেশন দিয়া হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে, মানে মাইনরিটিদের মধ্যে জামাতের প্রতি নেট ট্রাস্ট স্কোর মাপা। এটাই হবে জামাতের হিন্দু সম্প্রদায়ের মধ্যে গ্রহণযোগ্যতার মাপকাঠি। এখন এই নেট ট্রাস্ট স্কোর এই জিনিসটা কি আসেন এটা বুঝে দেখি। এটা একটা সহজ মাপ, মানে মানুষ জামাত ইসলামকে কতটা বিশ্বাস করে আর কতটা অবিশ্বাস করে তার পার্থক্য কিভাবে মাপা যায়। ধরা যাক 100 জন হিন্দু বা মাইনরিটি নাগরিককে জিজ্ঞেস করা হইলো, আপনি কি মনে করেন যে জামাত এখন সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষা করতে চায়? তাদের উত্তরে যদি 50 জন বলে হ্যাঁ বিশ্বাস করি, 30 জন বলে না অবিশ্বাস করি, 20 জন যদি নিরপেক্ষ থাকে, তাইলে হিসাবটা হচ্ছে নেট ট্রাস্ট স্কোর হবে 50 - 30 = 20। অর্থাৎ নেট ট্রাস্ট স্কোর হচ্ছে +20। মানে মানুষ এখন মোটামুটি বিশ্বাস করতে শুরু করছে। যদি উল্টাটা হয়, মানে 30% বিশ্বাস করে আর 50% যদি অবিশ্বাস করে, তাহলে স্কোর হবে কত? 30 - 50 মানে -20। মানে মানুষের এখনো সন্দেহ আছে। এইটার গুরুত্ব হইতেছে স্কোর দিয়ে বোঝা যায় যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে জামাতের প্রতি আস্থা বাড়তেছে না কমতেছে, কোন জেলায় কাজ ভালো হইতেছে, কোন ধরনের কাজ করলে মানুষ সত্যিকারের বিশ্বাস পাইতে শুরু করবে। সহজ ভাষায় বললে নেট ট্রাস্ট স্কোর হইতেছে জামাতের প্রতি মানুষের মনোভাবের তাপমাত্রা। গরম মানে আস্থা, ঠান্ডা মানে অবিশ্বাস। সোজা সেলসালায় বুঝে গেলেন, তাই না? এইটা জামাত প্রত্যেক 6 মাস পর পর মাপবে আর ফলাফল প্রকাশ করবে। এইটা কিন্তু আন্তর্জাতিক মহলেও তার বিশ্বাসযোগ্যতা বাড়াবে, গ্রহণযোগ্যতা বাড়াবে। এখন কাজ কি নিবে? গোবিন্দ প্রামাণিককে তো দেখতে পারবে না, তাই না? কি কি সলিড কাজ নিবে আসেন সেটা একটু বুঝে দেখি। প্রথমে জামাতকে একটা মাইনরিটি চার্টার ঘোষণা করতে। এই মাইনরিটি চার্টার মানে হইতেছে এক ধরনের প্রতিশ্রুতি বা শপথনামা, যেখানে জামাত ইসলাম প্রকাশ্যে বলে দেবে তারা এখানে ধর্ম দেখে না, ন্যায় মানবিকতা দেখে রাজনীতি করবে। এই চার্টারে বলা থাকবে দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সব নাগরিকদের নিরাপত্তা, সম্মান আর সমান সুযোগ নিশ্চিত করা জামাত নৈতিক দায়িত্ব বলে মনে করে। প্রথমে বলা হবে যে সবাই নিজের ধর্ম পালন করতে পারবে কোনো ভয় বা বাধা ছাড়াই। কেউ কাউকে ধর্মান্তরিত করার চেষ্টা করবে না। মন্দির, গির্জা বা অন্য উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করতে জামাত নিজের লোকজন দিয়ে প্রয়োজনে সহায়তা করবে। কোথাও সহিংসতা বা দখলবাজি হলে দলের পক্ষ থেকে প্রকাশ্যে নিন্দা জানানো হবে এবং অপরাধী জামাতেরই হোক বা অন্য কেউ হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চার্টারে এটাও বলা থাকবে যে চাকরি, শিক্ষা, সরকারি সুযোগ এটাতে কারো ধর্ম কোনো বাধা হবে না। জামাত পরিচালিত কোনো স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানে হিন্দু বা অন্য ধর্মের মানুষ সমান সুযোগ পাবে। ভূমি বা সম্পত্তি দখল বা জবরদখল হলে ন্যায় বিচারের জন্য আইনি সহায়তা দেওয়া হবে। নারী এবং তরুণদের অংশগ্রহণে গুরুত্ব দেওয়া হবে। হিন্দু মেয়েরা চাইলে জামাতের সামাজিক শিক্ষা কার্যক্রমে যুক্ত হতে পারবে। সবশেষে একটা স্পষ্ট প্রতিশ্রুতি থাকবে, জামাত শুধু ইসলাম রক্ষা না, জামাত ন্যায় রক্ষার রাজনীতি করে। সংখ্যালঘু নাগরিকদের মর্যাদা রক্ষা করাটা ইসলামের আসল শিক্ষা, এই কথাটা তারা প্রকাশ্যে বলবে। এই চার্টার গুরুত্বপূর্ণ কারণ এটা দেখাবে যে জামাত বদলাইছে। এটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে এবং আন্তর্জাতিক মহলে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে। আর বাংলাদেশে ন্যায়ের রাজনীতির একটা নতুন ভাষা দিবে। সংক্ষেপে মাইনরিটি রাইটস চার্টার হইতেছে জামাতের বিশ্বাস ফেরানোর অঙ্গীকারপত্র, যেখানে তারা বলে সব নাগরিকই আমাদের,
কেউ সংখ্যালঘু না। এইরকম একটা চার্টার নারীদের জন্য করা যায়। আর হ্যাঁ, এলিটদের জন্য মদ খাওয়ার জন্য কি করবে এটা জামাত নিজেরা বুঝে দেখুক, যেন সমস্ত সমাজে নেট ট্রাস্ট বাড়তে থাকে জামাতের প্রতি। এখন জামাত আসলে হিন্দু সম্প্রদায়ের সাথে কিভাবে এনগেজ হবে? যদি জামাত ইসলাম সত্যি হিন্দু কমিউনিটির সাথে অর্থভাবে এবং রাজনৈতিকভাবে ফলপ্রসূ এনগেজমেন্ট করতে চায়, তবে পুরানো সহাবস্থান বা ধর্মীয় সহনশীলতার কথা বললে কাজ হবে না। এখন দরকার হবে ইনোভেটিভ, ইন্টেলেকচুয়াল, সাবভার্সিভ এবং ন্যারেটিভ চেঞ্জিং আইডিয়া, যা সাইমালটেনিয়াসলি হিন্দু কমিউনিটির আস্থা অর্জন করবে, নাম্বার 1। নাম্বার 2, জামাতের আদর্শের মধ্যে থিওলজিক্যাল কনসিস্টেন্সি রাখবে। 3 নাম্বার হইতেছে রাজনৈতিকভাবে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি করবে। আমি কয়েকটা ইনোভেটিভ আইডিয়া দিতেছি, এগুলোই সব না, বা এগুলোই যে চূড়ান্ত তাও না, এগুলো চিন্তা করা যাইতে পারে, আমি আইডিয়া হিসেবে দিতেছি। এগুলো আমার মতে বাস্তবে প্রয়োগযোগ্য এবং কৌশলগতভাবে গেম চেঞ্জার হইতে পারে, আর হিন্দু সম্প্রদায়ের সাথে পলিটিক্যালি জামাত যুক্ত হইতে পারবে। নাম্বার 1, কমন গুড পলিটিক্স বা ইসলামিক ভাষায় নাগরিক সংহতি। জামাত একটা শরিকুল খায়র বা শেয়ার্ড গুডনেস অ্যালায়েন্স করতে পারে, এই নামে নতুন একটা ফোরাম তৈরি করতে পারে, যেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন, শিক্ষক, চ্যারিটির লোকজন, দাতব্য সম্প্রদায়ের লোকজন, মাদ্রাসা শিক্ষক, স্থানীয় মুসলিম নেতারা যৌথভাবে কাজ করবে। কিসের জন্য কাজ করবে? সামাজিক ইস্যুতে কাজ করবে, যেমন ধরেন নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, পরিবেশ, দারিদ্র দূরীকরণ, স্বাস্থ্য, এই সমস্ত বিষয় নিয়ে কাজ করবে। তার ফলে নৈতিক কাজকে কেন্দ্র করে একটা রাজনৈতিক একতা তৈরি হবে। আর একটা ইন্টারেস্টিং কাজ করা যায়, যেমন ধরেন ফেইথস অফ বেঙ্গল, এই দামে ফেস্টিভ্যাল করতে পারে, উৎসব, ধর্মীয় ঐতিহ্যের একটা পুনর্দখলের ধারণা। যেমন স্থানীয় পর্যায়ে ফেইথস অফ বেঙ্গল নামে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে পারে, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের যে কালচারাল অ্যাসেট, ধর্মের যে কালচারাল অ্যাসেট, সেইটা তারা প্রজেক্ট করবে, সেটা তারা দেখাবে। হিন্দু সম্প্রদায় কীর্তন করতে পারে, মুসলমান সম্প্রদায় মিলাদ করতে পারে, কাওয়ালি করতে পারে, খাবার থাকবে এখানে, হিন্দু উৎসবের খাবার, মুসলিম উৎসবের খাবার, হিন্দুদের পোশাক, মুসলিমদের পোশাক, এগুলো প্রদর্শিত হবে। লক্ষ্য হবে আমাদের মিলিত সংস্কৃতি আমাদের রাজনীতিকে ছাড়াই গেছে, এই বার্তাটা দেওয়া। এইটা ইসলামের সামাজিক ন্যায়ের ধারণাকে সাংস্কৃতিক ভাষায় উপস্থাপন করবে। জামাতকে সংস্কৃতি বিরোধী দল বলে না, এখান থেকে বের করে আনা যাবে। এটা করে একাডেমিক স্তরে আর একটা কাজ করা যায়, যেমন ইন্টারফেথ থিঙ্ক সার্কেল। এইটা একাডেমিক স্তরে ন্যারেটিভ শিফটের কাজ করবে, কিন্তু যেমন জামাত একটা নীতিগত থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করতে পারে, বাংলাদেশ ইন্টারফেথ এথিক্স ফোরাম, যেখানে মুসলিম, ইসলামবিদ, হিন্দু পণ্ডিত এবং সমাজবিজ্ঞানীরা, তরুণ সমাজবিজ্ঞানীরা একসাথে কাজ করবে। যেখানে বিষয় কি হবে, যেমন নাগরিক ন্যায়, সামাজিক ন্যায়ের ধারণা, ইনসাফের ধারণা, বহুত্ববাদ, নৈতিক রাজনীতি, এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবে, গবেষণা করবে। এইটা জামাতের একটা ইন্টেলেকচুয়াল ডিপ্লোমেসি হিসেবে কাজ করবে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং আশ্রমের মধ্যে আলোচনা চালাবে। এর ফলে জামাতের বিরুদ্ধে থাকা ধর্মান্ধতা, অসহিষ্ণুতার এই যে বুদ্ধিবৃত্তিক চিত্র, এটা একেবারে ভেঙে যাবে। আরেকটা অ্যাডিশনাল কৌশল করতে পারে, যেমন ধরেন ডিজিটাল ব্রিজ ফর মাইনরিটিস। যেমন জামাত একটা নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, যেখানে সংখ্যালঘু নাগরিকরা তার অভিযোগ, ভয়, প্রস্তাব, শঙ্কা এগুলো জমা দিতে পারবে গোপনীয়ভাবে। প্রত্যেক 6 মাসে জামাতের নেতৃত্ব এটা প্রকাশ করবে মাইনরিটি রাইটস প্রোগ্রেস রিপোর্ট, এখান থেকে তথ্য নিয়ে। এইটা হবে বাংলাদেশের প্রথম ইসলামপন্থী দলীয় অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম টুয়ার্ডস মাইনরিটি। ক্ষমতা শুধু ভোটে আসে না, ক্ষমতা আসে বিশ্বাস থেকে, আস্থা থেকে, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া থেকে। জামাত যদি মানুষের এই আস্থার জায়গাটা বুঝে নিজেদের ভেতরে গোড়ামি, সংকীর্ণতার, আত্মরক্ষার দেয়াল ভেঙে ফেলতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ একদিন বলবে এই দল বদলাইছে, এই দল দেশের জন্য কাজ করতে চায়। আজকের রাজনীতিতে সবচেয়ে বড় অভাব হচ্ছে বিশ্বাসযোগ্যতা। যেই দল এই বিশ্বাস ফিরে আনতে পারবে, যে দল মানুষকে ভয় না দেখায় তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখাইতে পারবে, তারাই ক্ষমতায় যাবে, তারাই রাষ্ট্র করবে। জামাতের সামনে সেই সুযোগ এখন সত্যিই তৈরি হয়েছে, কিন্তু দরজা খোলা মানে ভেতরে ঢোকা না। কিন্তু এই দরজায় ঢুকতে হইলে নিজেদের পুনর্গঠন করতে হবে, মানে নীতিতে, সংগঠনে, আচরণে। বাংলাদেশ এখন এমন এক মোড়ে দাঁড়ায় যেখানে ধর্মীয় রাজনীতির নাম শুনলেই অনেকে ভয় পায়। যদি জামাত সেই ভয়কে ভাঙতে পারে, যদি তারা দেখাতে পারে ধর্ম মানে বিভাজন না, ধর্ম মানে ন্যায়, ধর্ম মানে ইনসাফ, ধর্ম মানে ঐক্য, বহুত্বের মধ্যে ঐক্য, তাহলে একদিন তারা শুধু নির্বাচনে না, মানুষের হৃদয়ে জয়ী হবে। এখন সময় জামাতের জন্য ইতিহাসের সামনে দাঁড়ানোর, অন্যদের বদনাম দিয়ে না, নিজেদের পরিবর্তনের শক্তি দিয়ে প্রমাণ করার। বাংলাদেশে এখন ন্যায়ের রাজনীতি এখনো সম্ভব, ইনসাফের রাজনীতি এখনো সম্ভব,